আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের স্বাগতম ভিডিওটি ওপেন করার জন্য। তো আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে, এবং আজকের এই অধ্যায় হলো যে ভোক্তা ও উৎপাদকের আচরণ। ইতিপূর্বে আমরা প্রথম অধ্যায়ের পর 4টা পর্ব আলোচনা করেছি, এবং এই 4টা পর্বের মাধ্যমে আমরা চেষ্টা করেছি প্রথম অধ্যায়টা সম্পূর্ণটা আলোচনা করার। এবং তোমরা যদি কেউ ওই 4টা পর্ব দেখে না থাকো, আগে সর্বপ্রথম তোমরা ওই 4টা পর্ব দেখবা, তার পরবর্তীতে তোমরা এই পর্বটা দেখতে শুরু করবা। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ধারাবাহিকটা তুমি বুঝতে পারবা, কারণ ওইখানকার কিছু বিষয় আলোচনা করেছি যেগুলো এদিকেও আমাদের কাজে দিবে। তো আমাদের দ্বিতীয় অধ্যায়ে যে আলোচনা টপিক, মূলত আজকে যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা আমরা সর্বপ্রথম বোঝার চেষ্টা করব যে ভোক্তা এবং উৎপাদকের আচরণ, মানে ভোক্তার আচরণ কীরকম এবং উৎপাদকের আচরণ কীরকম। এবং এখানে আরেকটা বিষয় আমরা জানার চেষ্টা করব, সেটা হলো আমাদের উপযোগ। এই উপযোগ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, মোট উপযোগ, গড় উপযোগ ও প্রান্তিক উপযোগ। তাহলে বেশি কথা না বলে আজকের যে আমাদের আলোচনার টপিক সেটা তাহলে শুরু করি। তো সর্বপ্রথম আমাদের ভোক্তা এবং উৎপাদকের আচরণ এটা বোঝার আগে আমাদের এই ভোক্তা এবং উৎপাদন আচরণ রিলেটেড কিছু বিষয় সম্পর্কে আগে জানতে হবে। এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে ভোক্তার আচরণ কীরকম হওয়া উচিত, উৎপাদকের আচরণ কীরকম হওয়া উচিত। তো দেখো, তাহলে প্রথমে ভোক্তা এবং উৎপাদকের আচরণ কীরকম হবে এটা বোঝার জন্য প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো ভোগ। ভোগ কি? নর্মাল যদি আমরা বলতে যাই, ভোগ বলতে সেটা খেয়ে ফেলা, এটাকে বোঝাই। কিন্তু অর্থনীতি ভাষায় শুধু খেয়ে ফেলাই ভোগ বলা যাবে না। অর্থাৎ একটু অর্থনীতি ভাষায় যদি আমরা ব্যাখ্যা করতে চাই, যে ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। অর্থাৎ আমরা কোনো একটা জিনিস ব্যবহার করে এর যে উপযোগ যেটা রয়েছে সেটাকে শেষ করে দেওয়াই মূলত ভোগ। তো এখন অনেকের মধ্যে প্রশ্ন আবার হবে, তাহলে উপযোগ জিনিসটা কি? উপযোগ হলো কোনো দ্রব্যে বিদ্যমান অভাব পূরণের যে ক্ষমতাটা, মানে যে কোনো ওটা দ্রব্য হইতে পারে। যেমন তোমরা এখন এই যে মোবাইলটা আছে তোমার হাতে, যে মোবাইলটাতে তুমি ভিডিওটা দেখতেছো, তো এই মোবাইলটা তোমার কি অভাব পূরণ করতেছে? তোমার দেখার অভাব, বিভিন্ন ধরনের আরও তোমার কাজ করতে পারতেছো, এই সব তোমার একটা যে চাহিদা বা অভাব যেগুলো রয়েছে এগুলো পূরণ করতেছে। তো এইরকম তোমার যাহা কিছু, যত কিছু আছে না কেন, যেই দ্রব্যই থাকুক না কেন, বস্তু থাকুক না কেন, সেটা যদি তোমার কোনো একটা অভাব পূরণ করে থাকে তাহলেই তার উপযোগ আছে বলা যাবে। এটাই কথা বলতেছে যে ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। অর্থাৎ ব্যবহার করে সেই যে উপযোগটা যেটা তোমার কাজে আসতেছে সেটা তুমি শেষ করে দিবা। কথার কথা, এখন মোবাইলটা আছে, এটা ব্যবহার করতে করতে একসময় নষ্ট করে ফেললা, এটাকে নিঃশেষ বলা হয়ে থাকে। যেমন মনে করো তোমার কাছে কলম আছে, যে কলম দিয়ে তুমি লেখো, এখন ওই কলমটা তুমি লিখতে লিখতে এক সময় এটা শেষ করে দিলা, অর্থাৎ সেটার উপযোগ নিঃশেষ করে দিলা। তো এইটাকেই মূলত ভোগ বলা হয়েছে। অর্থাৎ ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যে যে উপযোগ থাকে সেটা নিঃশেষ করাকে ভোগ বলে। এরপর রয়েছে 2 নম্বর যেটা আছে সেটা হলো ভোক্তা। ভোক্তা জিনিসটা কি? দেখো, ভোক্তা হলো যে উপযোগ নিঃশেষ করে তাকে ভোক্তা বলে। অর্থাৎ যে ভোগ করবে সেই তো ভোক্তা। সহজ কথাই, মানে যে ভোগ করে, মনে করো আমি ভোগ করতেছি, তার মানে ভোক্তা কী হবে? ভোক্তা হলো আমি। অন্যজন ভোগ করতেছে, তাহলে ভোক্তা কি? অন্যজন যে ভোগ করবে, মানে অর্থাৎ যে ভোগ করবে সেই হলো কি? ভোক্তা। এরপরে রয়েছে হলো উৎপাদন। এই যে উৎপাদন, তারপর ভোগ, এগুলো বিষয়ে আমি কিন্তু মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এই যে প্রথম অধ্যায়ে। ওই জন্য বললাম প্রথম অধ্যায়ে যে পর্বগুলো আছে এগুলো আগে দেখে আসো। যে আমাদের যে ইউটিউব চ্যানেল অপটিমিস্ট আশাবাদী, এটা ইউটিউবে লিখে সার্চ দিলেই তুমি পেয়ে যাবা, এবং ওইখানে থেকে তুমি প্লে লিস্ট করা আছে অর্থনীতি দ্বিতীয় পত্র নামে। ওই প্লে লিস্টে গিয়ে, এই প্রথম পত্র নামে, দুঃখিত, অর্থনীতি প্রথম পত্র নামে একটা প্লে লিস্ট আছে, ওইখানে গেলেই তুমি ইজিলি সবগুলো ভিডিও পেয়ে যাবে অর্থনীতি প্রথম পত্রের। তো ওইখানে কিন্তু প্রথম অধ্যায়ে ভিডিওগুলো পাবা। তো দেখো, উৎপাদন জিনিসটা কি? উৎপাদন হলো প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্য বা বস্তুর রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। কীরকম? দেখো, মনে করো তোমার একটা গাছ, ওই গাছটা প্রথমে প্রকৃতি প্রদত্ত একটা বস্তু, গাছ। তো গাছ থেকে আমি লিখে দিচ্ছি, শুধু নর্মাল এমনি ভাষায় জাস্ট বোঝার জন্য লিখে দিচ্ছি গতে হলো গাছ। গাছ থেকে আমরা কিনে আসলাম কাঠ, শুধু লিখে দিচ্ছি, বুঝে নিও। তারপর কাঠ থেকে আমরা কিনে আসলাম চেয়ার টেবিল, শুধু চেয়ে দিয়ে দিলাম, বুঝে নিও। তো এখন আমি জাস্ট একটু বোঝার জন্য, সুবিধার জন্য এটা লিখে দিলাম। এখন তোমরা আমার কথাগুলো শুনো, ইজিলি বুঝতে পারবা কি বলছে সংখ্যাটা। দেখো, উৎপাদন কি? উৎপাদন হলো প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্য। এই যে গাছ ছিল, গাছ কি? প্রকৃতি প্রদত্ত একটা দ্রব্য, বস্তু বা দ্রব্য যেটাই বলো। প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্য বা বস্তুর রূপের ও গুণের পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ রূপগত গুণগত পরিবর্তন। গাছ থেকে কাঠ করলাম, গাছ থেকে চেয়ার টেবিল,
তো একটা রূপের পরিবর্তন হলো না, গাছের যে রূপ ছিল কাঠের আলাদা রূপ, এবং গুণেরও পরিবর্তন হলো। গুণের পরিবর্তন কীভাবে? গাছে যতটুকু অভাব পূরণের ক্ষমতা ছিল তার চেয়ে কাঠের বেশি, কাঠের চেয়ে চেয়ার টেবিলে বেশি। তো ওই জন্য বলছে গুণের পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করা। বাড়তি উপযোগ কীরকম? দেখো এই যেটা বললাম, এইটা যতটুকু অভাব পূরণ করতে পারতো, অর্থাৎ গাছ যতটুকু অভাব পূরণ করতে পারতো তার চেয়ে কাঠ বেশি পারে, কাঠের চেয়ে আবার চেয়ার টেবিল অভাব পূরণে বেশি করতে পারে। ওই জন্য বলছে বাড়তি উপযোগ, মানে এটার চেয়ে এটা উপযোগটা বেশি, মানে অভাব পূরণের ক্ষমতাটা বেশি। আর এটাকেই মূলত বলা হচ্ছে উৎপাদন। আশা করি বিষয়টা বুঝতে পারছো উৎপাদন জিনিসটা কি। তো এখন উৎপাদনের মধ্যে এখানে আরেকটা আমাদের কথা আছে, সেটা হলো উৎপাদক। তো উৎপাদক জিনিসটাকে এটার মতোই, যে ভোগ করবে সে যেমন ভোক্তা ছিল, আর উৎপাদক হলো যে উৎপাদন করবে সে, তাকেই উৎপাদক বলা হয়ে থাকে। এখন বিষয়টা আমাদের যেটা ছিল মূল যে টপিক, যে ভোক্তার আচরণ এবং উৎপাদকের আচরণ, মানে অধ্যায় যেটা নাম ছিল মূলত। তো এখন তোমরা ইজিলি কিন্তু বুঝতে পারবা যে একজন ভোক্তা, অর্থাৎ এই যে ভোগ করে, মানে তার ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্য যে শেষ করে যে ব্যক্তিটা, ওই ব্যক্তি আচরণ তাহলে কীরকম হওয়া দরকার। আর তারপর এখানে আরেকটা আছে যে উৎপাদন করে তার আচরণ কীরকম হওয়া দরকার। দেখো যে ভোগ করবে, মনে করো তুমি কোনো একটা জিনিস ভোগ করবা, তাহলে তোমার আচরণ কীরকম হবে? সে সবসময় কী চাবে? ভোক্তা সবসময় কম খরচে বেশি উপযোগ। অর্থাৎ তুমি কী চাবে? একটা দোকানে গেলে যে কোনো পণ্য তুমি কী করো, যখন একটা দোকানে দাও, দোকানে যাওয়ার পর তখন তুমি দামাদামি করে যতটুকু সম্ভব সেই পণ্যের বা দ্রব্যটার দাম কমিয়ে আনো। অর্থাৎ ভোক্তা সবসময় কী চাই? কম খরচে বেশি উপযোগ পেতে চাই, মানে বেশি দ্রব্য বা বেশি অভাব পূরণের দ্রব্য সামগ্রী পেতে চাই। এটাই মূলত ভোক্তা আচরণ। অর্থাৎ কম খরচে বেশি উপযোগ পাওয়ার জন্য একজন ভোক্তা যা আচরণ করে সেটাই মূলত ভোক্তার আচরণ। এরপরে রয়েছে হলো আমাদের উৎপাদকের আচরণ। উৎপাদকের আচরণ তাহলে কি? মানে যে উৎপাদন করবে, এখন কথার কথা তুমি উৎপাদন করতেছো কোনো একটা পণ্য, তাহলে তোমার আচরণ কীরকম? তোমার আচরণ হবে, তুমি অবশ্যই কী চাবা? বেশি টাকা, যেন আমি বেশি লাভবান হতে পারি, বেশি মুনাফা পেতে পারি। তোমার আচরণ এরকম হবে, মানে তুমি যেমন তুমি মনে করো এখন দোকানদার, আগে ছিল কাস্টমার, এখন মনে করো দোকানদার। তো দোকান কী করি? দোকানদার সবসময় সে যে কোনো পণ্যের দাম বেশি রাখার চেষ্টা করে যাতে তার মুনাফা বেশি আসে। তো এখন তার আচরণ তাহলে সেই রকম হবে। তো দেখো ওই কথাটা এখানে বলছে যে উৎপাদক সবসময় কম খরচে বেশি মুনাফা অর্জন করতে চাই। অর্থাৎ কম খরচে বেশি মুনাফা অর্জন করার জন্য একজন উৎপাদক যা আচরণ করে তাই হলো উৎপাদকের আচরণ। আশা করি আমাদের যে অধ্যায়টা, মূল যে অধ্যায়টা ছিল ভোক্তা ও উৎপাদকের আচরণ, এই জিনিসটা বুঝে আসছে যে ভোক্তার আচরণ কীরকম এবং উৎপাদকের আচরণ কীরকম হওয়া উচিত বা কীরকম হবে, এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে আমাদের মেইন যে টপিক এখানকার মধ্যে আজকের আলোচনার মানে ইম্পর্ট্যান্ট যে টপিকটা, সেটা হলো উপযোগ। কারণ এটা ইম্পর্ট্যান্ট কেন বলছি? কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাদের সৃজনশীল আসে এবং তোমাদের MCQ CQ সব জায়গা থেকেই প্রশ্ন আসে। তো টপিকটা ভালো করে গুরুত্ব সহকারে পড়তে হবে। আর উপরে এগুলো জাস্ট একটু করে ধারণা, এগুলো সৃজনশীল আসে না, কখতে আসতে পারে বা MCQতে। তবে এটা খুব ভালো করে জানতে হবে উপযোগটা। তো দেখো একটু কিন্তু আমি যে আলোচনাগুলো করতেছি এগুলো কিন্তু একটু, যদিও পর্বগুলো বড় হয়ে যাচ্ছে, কিন্তু ধৈর্য সহকারে দেখো ভিডিওগুলো, দেখবা যে তোমার সব কিছু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। মানে আর নতুন করে তুমি কারো কাছে বা নতুন কোনো শিক্ষকের কাছে যেতে হবে না, যদি তুমি ভিডিওগুলো সবগুলো সুন্দরভাবে দেখে নোট করে নাও। আর যদি নোট না দিতে করো আবার লাভ নাই, কোনো লাভ নাই, সব কিছু বৃথা হয়ে যাবে। তো দেখো প্রথম যেটা আছে সেটা হলো উপযোগ। উপযোগ জিনিসটা কি? একটু আগে কিন্তু আলোচনা করছি যে উপযোগ জিনিসটা কী, বিস্তারিতভাবে একবারে বলছি। কোনো দ্রব্যে বিদ্যমান মানুষের অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে, মানে অভাব পূরণ করার যদি ক্ষমতা থাকে, তাহলে উপযোগের পরিমাপে একক হলো কি? উপযোগের পরিমাপের যে একক সেটা হলো কি? ইউটিল। এটা কিন্তু জানতে হবে, উপযোগ পরিমাপ একক কি? ইউটিল, ইম্পর্টেন্ট খুব। আর উপযোগকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, কয়ভাবে এটাও জানতে হবে, দুইভাবে। একটা হলো সংখ্যাগত উপযোগ আর একটা হলো পর্যায়গত উপযোগ। সংখ্যাগত উপযোগ কোনটা? যখন কোনো উপযোগের সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, যেমন 1 2 3 4 5 এভাবে সংখ্যাগত নর্মাল যেটা আমরা ইউজ করি সেগুলো সংখ্যাগত উপযোগ। আর পর্যায়গত উপযোগ হলো যখন কোনো উপযোগকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়, ভাগ করে প্রকাশ করা হয়, তখন তাকে পর্যায়গত উপযোগ বলে। এই যে সংখ্যাবাচক আমরা শব্দ পড়ছিলাম 4 ধরনের ছিল, ওইখানে কিন্তু একটা এই যে ছিল পর্যায়গত ওই বিষয় ছিল কিন্তু। তো ওইখানকার মতো ওই একই ধরনের এখানেও বিভিন্ন ধরনের পর্যায়ে যখন উপযোগকে ভাগ করা হবে তখন তাকে পর্যায়গত উপযোগ বলা হয়। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম। তো আশা করি তোমরা উপযোগের যে নর্মাল যে কনসেপ্ট যেটা ছিল মোটামুটি একটা বেসিক লেভেলে এটা বুঝতে পারছো। এবং এখন আমরা উপযোগ যে সংখ্যাগত যে উপযোগটা রয়েছে এটাকে আরও বিস্তারিতভাবে ভাগ করা হয়েছে 3 ভাগে মূলত। তো আমরা এখন এগুলো আলোচনা করব। তো সংখ্যাগত উপযোগ যে রয়েছে একটু আগে যে দেখলাম আমরা, এই যে সংখ্যাগত উপযোগ 1 2 3 4 যেভাবে যখন থাকবে, এখন এখানকার মধ্যে একটা তোমাদের কাজ থাকবে, এটা সবাই খুঁজে বের করবা যে সংখ্যাগত উপযোগ এটা সম্পর্কে কে ধারণা দেন, কোন ব্যক্তি ধারণা দেন, এবং পর্যায়গত উপযোগ সম্পর্কে কে ধারণা দেন।
মানে দুইজন কিন্তু আলাদা আলাদা ব্যক্তি, এটা কিন্তু এমসিকিউতে আসছে। এটা হলো তোমাদের কাজ, এটা সবাই কমেন্টে জানাবা যে সংখ্যাগত উপযোগ সম্পর্কে কে ধারণা দেন এবং পর্যায়গত উপযোগ সম্পর্কে কে ধারণা দেন। তো এরপরে রয়েছে আমাদের সংখ্যাগত উপযোগের বিভিন্ন ধারণা। এই যে সংখ্যাগত উপযোগকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। তো 3 ভাগের মধ্যে প্রথমটা কি? প্রথমটা হলো মোট উপযোগ। মোট মানে কি? মোট আমরা জানি মানে হলো সবগুলো একসাথে যোগ, যতগুলো হবে, অর্থাৎ মোট উপযোগ, যেটা ইংরেজি হলো টোটাল ইউটিলিটি। জানতে হবে কিন্তু পুনরূপগুলা। অনেক সময় পরীক্ষায় তোমার মোট উপযোগ নাও থাকতে পারে, বলতে পারে টোটাল ইউটিলিটি বের করো, বা অনেক সময় টোটাল ইউটিলিটি এই কথাটাও থাকে না, শুধু যার সংক্ষেপে এই যে টিইউ যে কথাটা আছে শুধু এটা থাকে। এইটা বেশিরভাগ সময় পাবা, টিইউ শুধু, মোট উপযোগও বলে না, বলে টিইউ বের করো। এখন বলা যাবে না, ওনারা যেভাবে দিবে আপনার তোমাদের সেভাবে কিন্তু ওইটা মাথায় রাখতে হবে। এখন যেভাবে তো তুমি যেন অ্যান্সার করে আসতে পারো, সবগুলো তোমার জেনে রাখতে হবে। তাহলে মোট উপযোগ কি? মোট উপযোগ হলো একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে মোট উপযোগ বলে। মনে করো প্রথমে একজন ভোগ করলো 5 একক, তারপরে একজন মনে করো ভোগ করলো 2 একক, তারপরে একজন মনে করো ভোগ করলো 3 একক, এভাবে যতগুলো উপযোগ ভোগ করা হবে এই সবগুলোর যে সমষ্টি সেটাকে মূলত মোট উপযোগ বলা হচ্ছে। আর মোট উপযোগের যে সূত্র, এগুলো কিন্তু আমরা শেষে কিন্তু আলোচনা করব। এই যে মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক, আপাতত জাস্ট এমনিতে ধারণা দিচ্ছি। এগুলো কিন্তু শেষে কিন্তু একটা এই যে ছকের মাধ্যমে একবারে সুন্দর করে ক্যালকুলেশন করে তোমাদের দেখাই দেবো কীভাবে হচ্ছে না হচ্ছে। তো অধৈর্য হওয়ার দরকার নাই, একটু ওয়েট করো। তো এরপরে দেখো যে মোট উপযোগের যে সূত্রটা রয়েছে, মোট উপযোগের সূত্র হলো টিইউ সমান সমান MU1 প্লাস MU2 প্লাস MU3 মানে যতদূর পর্যন্ত থাকবে। তো এখন অনেকে মনে প্রশ্ন হবে মোট উপযোগ আবার তাহলে প্রান্তিক উপযোগের সাথে কেন সম্পর্ক? অর্থাৎ মোট উপযোগ আমরা বলতে পারি অনেকগুলো প্রান্তিক উপযোগের প্রান্তিক উপযোগের যে সর্বশেষ, প্রান্তিক মানে হলো কিন্তু সর্বশেষ যে উপযোগটা থাকবে সেগুলোর সমষ্টি হলো তোমার মোট উপযোগ। তো এখন কিভাবে এগুলো ওয়েট করো বলছি, ওই জন্য যে শেষে এগুলো একবারে তোমাকে সরাসরি দেখাই দেব যে মোট উপযোগ সমান সমান এই যে প্রান্তিক উপযোগের সমষ্টি কিভাবে হয়। তো এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হলো গড় উপযোগ। গড় উপযোগ জিনিসটা কি? দেখো গড় মানে আমরা এটা আগে থেকে পড়ে আসতেছি। গড় মানে কি? যতগুলো হবে সবগুলো যোগ করে যতজন ছিল সেটা দিয়ে ভাগ, অর্থাৎ সেটার ইংরেজির নাম হলো অ্যাভারেজ ইউটিলিটি, যেটাকে আমরা প্রকাশ করি সংক্ষেপে AU দ্বারা। অর্থাৎ কোনো দ্রব্যের একক প্রতি উপযোগকে বলা হয় গড় উপযোগ। একজন প্রতি কত করে পড়ি, মনে করো তুমি 5 টাকা ব্যয় করলা, আমি 5 টাকা, আরেকজন 5 টাকা, তো 3 জন 5 টাকা ব্যয় করলা, তো তাহলে 3 15, তো ভাগিত হলো 3 দিলাম, তাহলে লোকপ্রতি কয়জন ব্যয় হলো? লোকপ্রতি হলো আমাদের 5 জন ব্যয় হলো। তো ওই একক প্রতি আমরা বের করলাম না, একজনের প্রতি, তো এটাকে মূলত গড় উপযোগ বলা হয়ে থাকে। ওইরকম উপযোগের ক্ষেত্রেও হবে একই হিসাব, অর্থাৎ এই তাহলে গড় উপযোগের সূত্র হলো AU সমান সমান TU ভাগিত কিউ। এখন এখানে টিইউ হলো টোটাল ইউটিলিটি, মোট কতগুলো উপযোগ হয়েছে, আর কিউ হলো কোয়ান্টিটি, পরিমাণ, মানে কয়জন আছে। এখন এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, দেখো যে তোমাদের এই যে মোট উপযোগ এবং গড় উপযোগ এই দুইটা কিন্তু খুব একটা পরীক্ষায় আসে না। তবে প্রান্তিক যে উপযোগ এরপরে যেটা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট। প্রান্তিক উপযোগটা এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং পরীক্ষায় সবচেয়ে বেশি দেয়, এবং স্টুডেন্টরা এটাই সবচেয়ে বেশি ভুল করে। এবং এখান থেকে আরেকটা বিষয় আসে প্রান্তিক উপযোগ থেকে, যে ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধি। এইটা একবারে এতবার আসছে যে ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধিটা যা বলার বাইরে। তো এটা আমরা যদিও পরবর্তী পর্বে আলোচনা করব, এই পর্বে শুধু জাস্ট এই যে এই উপযোগের বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তী পর্বে কিন্তু আমরা ওইটা আলোচনা করব যে ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধি ওটা কীভাবে অঙ্কন করতে হবে, ওটা কীভাবে একটা স্থির কখন হবে, কখন পরিবর্তনশীল হবে, কখন এটার মান শূন্য হবে, কখন ঋণাত্মক হবে, সব বিষয়গুলো আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তো দেখো প্রান্তিক উপযোগ নর্মাল আগে বিষয়টা বুঝো, প্রান্তিক উপযোগ জিনিসটা কি। প্রান্তিক উপযোগ হলো যেটার হলো ইংরেজি নাম হলো মার্জিনাল ইউটিলিটি, যেটাকে সংক্ষেপে MU দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো দ্রব্যে ভোগ এক একক বৃদ্ধি করলে, কি বলছে, কোনো দ্রব্যের ভোগের পরিমাণ এক একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। দেখো খুব সুন্দর করে দেখো, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখলে কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবা কি ওনারা কি বলতে চাচ্ছে। দেখো কোনো দ্রব্যের ভোগের পরিমাণ, এই ভোগ আমাদের কি, এই যে কোয়ান্টিটি 1 2 3 4 5 এগুলোকে ভোগের পরিমাণ বলে। তো বলছে কোনো দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধি করলে, 1 থেকে 2 করলাম, 2 থেকে 3 করলাম, এটা এক একক বৃদ্ধির ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, এটা বৃদ্ধির ফলে মোট উপযোগের পরিবর্তন হচ্ছে না, প্রথমে 10, তারপর 18, তারপর হলো 24 পরিবর্তন হচ্ছে। তো বলছে এই যে এক একক বৃদ্ধির এটার ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, এই যে পরিবর্তনটা হচ্ছে তাকে মূলত প্রান্তিক উপযোগ বলা হয়। তার যে একটা অনুপাত আমরা ভাগ করব, এটাই মূলত হলো প্রান্তিক উপযোগ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এই প্রান্তিক উপযোগের সূত্র কি? প্রান্তিক উপযোগের আমাদের সূত্র হলো MU সমান সমান ওই গড় উপযোগের সূত্রটাই, যার শুধু এখানে একটা নতুন জিনিস আসবে, সেটা হলো কি ডেল টিইউ ভাগিত ডেল কিউ। তাহলে এখন এটা কি দ্বারা আলাদা কোনো বিষয় বোঝায়?
এরকম অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে যে ডেল টি ইউ, আগেও তো আমরা এই সূত্র পড়লাম গড়ের ক্ষেত্রেও, তাহলে প্রান্তিকের ক্ষেত্রেও একই সূত্র না, একটু পার্থক্য আছে। এখানে ডেল দ্বারা মূলত আমরা আগে থেকে পড়ে আসতেছি, ডেল দ্বারা মূলত হলো পরিবর্তনকে বোঝাই, অর্থাৎ ডেলটা দ্বারা মূলত আমরা কী বুঝি, ওইটা পরিবর্তন মানে অর্থাৎ বিয়োগ যেটা হবে, অর্থাৎ যখন ডেল টি ইউ তখন টি ইউ ওয়ান মাইনাস টি ইউ জিরো, আর যখন ডেল কিউ তখন হলো কিউ ওয়ান মাইনাস কিউ জিরো। এই যে এইটা এখানে দেওয়া আছে সুন্দর করে নোট করে, এটা অর্থাৎ ডেল মানে হলো আমাদের পরিবর্তনটা, সবসময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ, ছোটো তারপর হলো বড়টা থেকে ছোটোটা বিয়োগ, অর্থাৎ টি ইউ ওয়ান থেকে টি ইউ জিরো বিয়োগ, কিউ ওয়ান থেকে কিউ জিরো বিয়োগ করতে হবে। তো এখন আমরা মূলত যে উপযোগ পড়লাম, মোট উপযোগ, গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ, এখন আমরা এইগুলো মূলত নির্ণয় করে দেখাবো কীভাবে এগুলো হয়। দেখো তোমার এরকম উৎপাদনের পরিমাণগুলো দেওয়া আছে, এখন এখানে তোমার এই যে উপযোগের যে মানগুলো দেওয়া আছে, এই উপযোগের মানগুলো আমাদের টিইউ কিন্তু পরীক্ষায় দেওয়া থাকে। এই যে আমরা মোট উপযোগ যেটা আছে না, মোট উপযোগ পরীক্ষায় আসেই না একবারে, ওই জন্য ওইটা খুব একটা দেখাইলাম না, জাস্ট এখানে প্রান্তিক যে উপযোগগুলো আছে সেগুলো সমষ্টি কিন্তু মোট উপযোগ। কীভাবে দেখো, এখন অনেকের মধ্যে তারপরে প্রশ্ন আসবে, তো দেখাই দিচ্ছি, সমস্যা নাই। এখন যদি আসেও তোমাদের সবগুলো কিন্তু ওভারঅল শিখে রাখতে হবে। কথার কথা এখন তোমাদের এই যে উপযোগগুলো আছে টোটাল ইউটিলিটি, এগুলো মনে করো নাই, কথার কথা এখন এগুলো কি নাই। তো এখন দেখো আমরা কি বলছিলাম, মোট উপযোগ হলো অনেকগুলো প্রান্তিক উপযোগের সমষ্টি, প্রান্তিক উপযোগের। তো প্রথমে আমাদের 10 আছে, ঠিক আছে। তো এরপরে 2 নাম্বারটা প্রান্তিক উপযোগের সমষ্টি মানে কি, তো প্রথমটা 1, তারপরে হলো 2 নাম্বার। তো তাহলে 10 আর 8 যোগ করলে কত হবে, 18 হয়েছে না। তো আমরা কি বলছি যে টিইউ লিখে দিচ্ছি আবার, টিইউ সমান এমইউ মার্জিনাল ইউটিলিটি 1 প্লাস মার্জিনাল ইউটিলিটি mu2, এভাবে মানে চলতে থাকবে আর কি। তো দেখো এখন আমাদের যেহেতু এটা 2 নাম্বার আছে, তার মানে প্রথমটা এবং দ্বিতীয়টা যোগ করতে হবে, mu1 এটা হলো mu2, দুইটা যোগ করে আমরা কত পাইলাম, 18। তার মানে মোট উপযোগ ইউটিলিটি হলো 18, টোটাল ইউটিলিটি। এরপরে তাহলে কী করতে হবে, আমাদের 3টাই যোগ করতে হবে। তখন আমরা কী করবো, শর্টকাট 3টা যোগ না করে, কারণ 2টা যোগ করে যেহেতু টোটাল পাইলাম, এই টোটালের সাথে জাস্ট এটা যোগ করে দেবো, হিসাবে একটাই। কথা কি বুঝতে পারছো, যে এখানে 10 8 যোগ করলে 18 হয়। তো এখন 10 8 18 প্লাস আবার 6, আবার এতটুকু প্রথম থেকে যোগ করার দরকার আছে, দরকার তো নেই, এখানে তো আমরা পেয়ে গেছি। তার মানে তখন 6 আর 18 এখানে যোগ করবো, 18 আর 6 কত, 24 হয়ে গেল। তারপর হলো 24 আর 4 কত, 28, ইজিলি। কিন্তু আশা করি বিষয়টা বুঝতে পারছো, মানে এটা হলো শর্টকাট টেকনিক। এখন তুমি যদি মনে করো না আমি বুঝি না, আমার যে সূত্রটা আছে সরাসরি এইভাবে করবো, সমস্যা নেই। প্রথমে 10 আছে, টোটাল মোট প্রথমে ওইটাই হবে 10, তারপরে হলো কত, তারপর 10 আর 8 কত, 18, তারপর হলো 10 8 18, 18 আর 6 কত, 24, তারপর 10 8 18, 18 আর 6 হলো 24, আর 24 আর হলো 4 হলো কত, 28 হয়ে গেল মোট উপযোগ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এখন আমাদের গেল মোট উপযোগ, এরপর হলো আমাদের আরেকটা আছে হলো গড় উপযোগ। যে গড় উপযোগ কীভাবে বাই করব, তো মনে করো গড় উপযোগের সূত্র কি, আমরা অ্যাভারেজ ইউটিলিটি গড় উপযোগ, দেখো তোমাদের দেখা দিচ্ছি, অ্যাভারেজ ইউটিলিটি গড় উপযোগের সূত্র হলো অ্যাভারেজ ইউটিলিটি সমান সমান টোটাল ইউটিলিটি টিইউ ভাগিত হলো কিউ, অর্থাৎ কোয়ান্টিটি পরিমাণ। তো দেখো প্রথমটার ক্ষেত্রে কীরকম, প্রথমটার ক্ষেত্রে টিইউ কত, 10, প্রথমটার ক্ষেত্রে টিইউ কত, 10, তাহলে কোয়ান্টিটি কত, 1। তাহলে 10 থেকে 1 যদি আমরা ভাগ করি কত আসে, 10-এর সাথে 1, 1 10 10, তার মানে প্রথমটা হলো আমাদের 10। তারপর 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা ভাগ করো, 2 নাম্বার টোটাল কত আছে, টোটাল হলো 18 আছে, মানে উপরে হবে, এই দেখো তোমাদের দেখা দিচ্ছি একেবারে, তোমরা অনেকে মানে বুঝবা না যে কীভাবে হচ্ছে। 2 নাম্বারটা দেখো, যখন 2 নাম্বার আসে তখন আমাদের টোটাল কত, টোটাল হলো 18, এই যে উপরে 18 দিবা, 18 দিলা। তারপর নিচে হলো কোয়ান্টিটি কিউর মান কত, কিউর মান দেখো, কিউর মান হলো এই 2, নিচে 2 দিয়ে ভাগ দিলা, তাহলে 2 ভাগ 18 দিলে কত হবে, 9 হবে। তার মানে তখন এটার মান কত, 9। একটু মানে লিখতে সমস্যা আছে, বুঝে নিও। তো এরপরে 3 নাম্বারে কত আছে, তার মানে এবার হলো টোটাল কত, মানে টি উপরে কত, উপরে হলো 24, তাহলে কিউ কোয়ান্টিটির পরিমাণ কত আছে এখানে দেখো, 3 নাম্বার, আমরা 3 নাম্বার করতেছি, তার মানে নিচে হলো 3, তাহলে 24 উপরে 24, নিচে হলো কত, 3, তাহলে 3 24 ভাগ দিলে কত হবে, 8 3 24, তার মানে এটার ক্ষেত্রে হলো কত, আমাদের 8 পাইলাম। এরপরে রয়েছে হলো, এরপর হলো 28, এরপরে হচ্ছে 28, ওই ঠিক একইভাবে উপরে 28, নিচে হলো 4, ভাগ দিলে আমাদের মানটা বের হয়ে যাবে। তো এইগুলো কিন্তু ইজিলি, খুব একটা হার্ড না, মানে জাস্ট তোমার সূত্র যেটা আছে ওই সূত্রটা মানে প্রসেসটা সূত্রের এটা ফলো করলে হয়ে গেল, অর্থাৎ উপরে তোমরা টোটালটা দিবা, নিচে যে কোয়ান্টিটি পরিমাণ এটা দিবা, তাহলে হয়ে গেল। তা আমরা মোট বাই করলাম, গড় বাই করলাম, এবার হচ্ছে আমাদের হলো প্রান্তিকের সূত্র কি, এই যে প্রান্তিকের সূত্র আমার এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখো এমইউ সমান সমান টিইউ ভাগিত কিউ, টিইউর মান হলো এই যে এখানেও দেওয়া আছে পরিবর্তন, আর ডেল কিউর মান হলো ডেলের পরিবর্তন। তো দেখো তাহলে বের করবো কীভাবে, প্রথমে যেটা রয়েছে
এই 10 প্রথমে এই যে টোটাল 10, তার মানে তখন মার্জিনালও 10। এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে টোটাল ইউটিলিটি 10, মার্জিনালও কেন 10 হয়, কী কারণে 10 হয়? দেখো বাস্তবে তোমাদের দেখাচ্ছি যে কেন, যে প্রথম ক্ষেত্রে যে টোটাল যেটা মার্জিনালও ওই একই থাকে, আলাদা কেন হয় না। দেখো তো আমরা যে জানি টিইউ মানে কি, পরিবর্তন। এখানে দেখা দিচ্ছি, এগুলো আর অতগুলো লেখলাম না, জাস্ট এখানে দেখো যে পরিবর্তন হলো T1 মাইনাস T0। যখন প্রথম পর্যায়ে থাকে তখন T1 কি, ওইটাই হলো T1। T1 তার মানে কত হয়, তখন হয় T1 হলো 10 মাইনাস T0। T0 মানে কি, তখন তার আগেরটা, তার আগে কি কোনো কিছু আছে, কোনো কিছু নাই। যখন কোনো কিছু নাই মানে কি, সেটা প্রাথমিক অবস্থায় কি থাকে, শূন্য থাকে। তো শূন্য অবস্থায় শুরু করছে, অর্থাৎ তখন শূন্য। তার মানে 10 থেকে শূন্য বিয়োগ করলে কত হবে, 10। বুঝতে পারছো? এরপর হলো কিউ, ডেল কিউর মান কত আছে, ডেল কিউ দেখো 1, ডেল কিউ মান কত আছে 1। তার মানে এটা হলো Q1, যেহেতু সবচেয়ে বড় যেটা আছে ওইটা কিন্তু তোমার বড় ধরতে হবে, এবং তার আগে যেটা থাকবে সেটা তোমার Q0 ধরতে হবে, মানে ওইটার মান ছোট হিসাবে কাজ করতে হবে। তো যেহেতু কিউ মানে 1, এটার মান কত, তাহলে 1 দিলাম আমরা। এরপর মাইনাস হলো Q0 মানে কি, প্রাথমিক অবস্থায় মানে তার মানে Q0 মান হলো তার আগেরটা, তার আগে এখানে তো কোনো কিছু নেই। তার মানে কী অবস্থায় শুরু হয়েছে, প্রাথমিক অবস্থায়। তো প্রাথমিক অবস্থায় কোনো শুরু হওয়া মানে কি, শূন্য। একটা কিন্তু যারা 9-10-এ মানে ছিলাম মোটামুটি তোমরা জানবা, স্থির অবস্থা যে কোনো বস্তুর মান কি হয়, শূন্য হয় স্থির অবস্থা থেকে শুরু করলে। অর্থাৎ 1 থেকে 0 বিয়োগ করলে কত, 1 থেকে যদি 0 বিয়োগ করি 1। তার মানে এখন তাহলে উপরে কি থাকলো, উপরে থাকলো তোমার হলো 10, নিচে থাকলো কি 1। তাহলে 10-এর সাথে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কি আসে, 10 আসে। তো ওই জন্য কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু এই যে যখন থাকে তখন যে মোট উপযোগ যেটা, প্রান্তিক উপযোগও মানটা ওই একই হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো, কেন প্রথম যে পজিশনে যেটা টোটাল সেটাই হলো প্রান্তিক। এরপরে আমাদের যে 2 নাম্বার আছে, 2 নাম্বার পজিশনে দেখো, 2 নাম্বার পজিশনে কী হবে, যে টিইউ মান কত আছে আমাদের 18 দেওয়া আছে, এবং এমইউ মান কত দেওয়া আছে 8 দেওয়া আছে। তাহলে এটা আমরা ইজিলি বের করতে পারবো, সূত্রটা যেটা আছে ফেলাই দেবো এভাবে সূত্রের মাধ্যমে। দেখো কীভাবে, তার মানে যখন 2 নম্বর পর্যায়ে আসলাম এটাই হলো তোমার 1 T1, বা যখন কিউ যাব তখন এটা হলো Q1, তার আগে যেটা হলো সেটা হলো 0 ধরতে হবে। কীভাবে দেখো, এখন এখানে এই যে সূত্র আছে আমাদের T1 মাইনাস T0, তার মানে T1 এখানকার মধ্যে হলো T1 যেটা আমরা এখানে লিখে দিচ্ছি, তোমরা বুঝে নিও। প্রথমে T1 হলো তোমার তাহলে কত, 18 দিলাম, 18 মাইনাস দিলাম, তারপর T0 মানে কত, একটু আগে বললাম ওইটা আগে যেটা রয়েছে সেটা হলো T0। তার মানে T0 কত, T0 এখানে আছে আমাদের 10 দিয়ে দিলাম। তা 18 থেকে যদি 10 বিয়োগ করি আমরা, মানে 10 বিয়োগ করি, তাহলে কত থাকে 8 দিয়ে দিলাম। এরপরে দেখো তারপরেরটা আছে হলো কিউর মান হলো প্রথমে কত আছে 2, অর্থাৎ 2 মাইনাস Q1, এই যে Q1 2 মাইনাস কত আছে 2 বা Q0 মান হলো তার আগেরটা, তার আগে কত আছে 1, অর্থাৎ 2 মাইনাস 1 বিয়োগ করলে কত হয় 1 হয়, হয়ে গেল। তো এখন আমাদের কিন্তু মানগুলো পেয়ে গেলাম, অর্থাৎ ডেল টিইউ মান পেয়ে গেলাম এবং ডেল কিউর মানও আমরা কি পেয়ে গেলাম। তো এখন মানগুলো জাস্ট এখানে বসাই দেব। এগুলো কিন্তু তোমরা মানে সাইডে একখানে লিখে এখানে লিখে, যেমন অনেকে 9-10-এ যে পদার্থবিজ্ঞান যা ছিল তারা করছিল, তারপরে যাদের বিজ্ঞান ছিল এমনি তো গাণিতিক যে অঙ্কগুলো ছিল পদার্থবিজ্ঞান রিলেটেড সেগুলো করছিল, এখানে সাইডে এখানে লিখে বিভিন্ন মানগুলো দিছিল। ঠিক তেমনিভাবে এইগুলো এভাবে মানগুলো সাইডে লিখে রাখবা, তাহলে জিনিসটা সুন্দর ভালো হবে। তো তাহলে ডেল টিইউ মান কত, ডেল টিইউ মান হলো 8 দিলাম। আর ডেল কিউ মান কত, ডেল কিউর মান হলো তোমার 1। তাহলে 8-এর সাথে যদি আমরা 1 ভাগ করি কত হয়, 8 থাকে। কেন 8 থাকে, কারণ 1 যখন নিচে থাকবে 1-এর কোনো কিন্তু ভ্যালু নাই, গুরুত্ব নাই, ওটা যে কোনো সময়ই হতে পারে, এটা আমরা আগে থেকে জানি। তো এখন এখানে আরেকটা বিষয় দেখো, 8 হইল, যদি আমরা এতগুলো ঝামেলা না করে সংক্ষেপে একটা জিনিস করি, কি করতে পারি দেখো, মাথা খুব ভালো করে খেয়াল করো কিন্তু এখানে বিষয়টা, এখানে কিন্তু অনেক একটা ট্রিক্স আছে ভালো। কি ট্রিক্স দেখো, এখানে আমরা 8 পাইলাম, ঠিক আছে, প্রথমটা 10 পাইলাম, ওটা তো বুঝলাম, দ্বিতীয়টা কিন্তু 8 পাইলাম, এটা কোনো সমস্যা নাই। এখন তৃতীয় নাম্বারের ক্ষেত্রে আমরা দেখো 18 থেকে 24 বিয়োগ করলে 6 চলে আসে, কিন্তু উত্তর কিন্তু চলে আসে, অর্থাৎ 18 থেকে এটাও কিন্তু চলে আসবে। দেখো 10 থেকে 18 বিয়োগ করলে কত 8, 18 থেকে 24 বিয়োগ করলে কত 6, 24 থেকে 28 বিয়োগ করলে কত হবে 4 হবে। এখন এটা জাস্ট আমরা বিয়োগ করলে দিলেই হয়ে যাচ্ছে, এত কিছু আমাদের ক্যালকুলেশন করে করার দরকার নাই। কিন্তু যদি তোমার ইচ্ছা হয়, তুমি যদি বুঝতে না পারো, জাস্ট আমি প্রথম থেকে যেভাবে বললাম এভাবে প্রসেসটা ফলো করবা। আর যদি তোমার মনে হয় যে না আমি অত টাইম নেই আমার কাছে, খুব তাড়াতাড়ি করতে হবে, তাহলে তুমি জাস্ট এভাবে
যে মানে অতি দ্রুত তুমি কিন্তু এটা মানে সলিউশন করতে পারবে। আর তোমাকে কিন্তু এভাবেই করতে হবে। কেন করতে হবে? কারণ তোমাকে কিন্তু এই যে ওনারা যে প্রশ্নটা দেয় যেভাবে, যে বলে যে এখান থেকে এই যে কমা সমান প্রান্তিক উপযোগ বিধির সূচিটি অঙ্কন করো, বা কমলা সমান প্রান্তিক উপযোগ বিধির চিত্রটি অঙ্কন করো, চিত্র অঙ্কন করতে বলে। তো এখন তুমি যদি তার মানে তোমার প্রান্তিক উপযোগ কিন্তু তখন দেয় না, তখন কিন্তু তোমাকে নতুন করে আবার প্রান্তিক উপযোগ বের করতে হয়। তো তখন কিন্তু তোমাকে এতগুলো ক্যালকুলেশন করার কিন্তু তখন কিন্তু তোমার হাতে টাইম থাকবে না, তখন কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। জাস্ট তখন কী করবা, যে এটা শুধু বিয়োগ করে দিবা। প্রথম তো 10 যেটা আছে এটা থেকে গেল, তারপরে 18 থেকে যে আগেরটা যেটা আছে 18 থেকে 10 বিয়োগ গেল হলো 8, 24 থেকে 18 বিয়োগ গেল 6, 28 থেকে 24 বিয়োগ গেল হলো 4, এভাবে জাস্ট বিয়োগ করে দিবা। কিন্তু কখন বিয়োগ করবা কখন বিয়োগ করবো না, এটা জাস্ট মাথায় রাখো, যে যখন দেখবা এই যে ভোগের যে পরিমাণগুলো 1, 2, 3, 4, এই যে ভোগের যে পরিমাণ এগুলো ক্রমানুসারে থাকবে। যদিও 99% এগুলো সবসময় ক্রমানুসারে থাকে, অর্থাৎ ভোগের পরিমাণ প্রথমে 1, তারপর 2, 3, 4 এভাবে থাকে, তখন যে আমরা যেভাবে বললাম জাস্ট এগুলো বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে আমাদের প্রান্তিক উপযোগটা। কিন্তু যদি একটু ওনারা ক্রিটিক্যাল করে দেয়, যদিও এটা দেয় না, মানে সবসময় এভাবেই থাকে যে প্রথমে 1 দিল, তারপরে দিল তোমার হলো 4, তারপরে তোমার দিল হলো 8 বা অন্য যে কোনো কিছু, মানে ব্যবধানটা 1 করে নাই, তখন ব্যবধানটা 2 বা 3 এরকম তোমার তখন ব্যবধানটা হয়। তো তখন সেরকম ক্ষেত্রে আমাদের এই যে হিসাবটা কিন্তু তখন একটু ভিন্ন হবে। ভিন্ন বলতে কীরকম হবে তখন, যে তখন কিন্তু আমাদের যে ব্যবধানের যে মানটা, অর্থাৎ কিউর যে মানটা, কিউর মানটা কিন্তু তখন আর 1 হবে না। কেন 1 হবে না দেখো, একটা তোমার দেখাচ্ছি, তাহলে বিষয়টা, যদিও পর্বটা একটু বড় হয়ে যাচ্ছে, দেখো শেষ পর্যন্ত তোমারই লাভ হবে। প্রথমে মনে করো আছে মনে করো 2, তারপরে আছে তোমার মনে করো 4, তারপরে আছে তোমার মনে করো 8, এভাবে তোমার আছে কথার কথা। তো এখন প্রথম ক্ষেত্রে তোমার টিইউ মান বের করবা। প্রথম ক্ষেত্রে তো আমরা জানি ওটা তো যেটা থাকবে টোটাল যেটা থাকবে মার্জিনাল ও একই থাকবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে মার্জিনাল মান ওই টিউর মানটাই। তো দ্বিতীয় ক্ষেত্রে মনে করো বের করবা। তো দ্বিতীয় ক্ষেত্রে বের করার জন্য আমরা কি ডেল টিইউ জানি। ডেল টিইউ মানে কি? ডেল টিইউ মানে হলো পরিবর্তন, অর্থাৎ টি1 মাইনাস টি0। টি1 মান কত? 18। টি0 মান কত? টি0 মান হলো 10। 18 থেকে 10 বিয়োগ গেলে কত? 8। একবারে দিয়ে দিচ্ছি সরাসরি, আশা করি তোমরা বিষয়টা বুঝবা। এই ক্যালকুলেশন করে আর দেখাইলাম না, একবারে মানে মুখে মুখে হিসাবটা করে দিলাম। তো এরপরে দেখো কিউর মান কত? কিউ1 মাইনাস হলো কিউ0। তো কিউ1 মান মানে কত? যেটা আছে আমাদের কিউর পরিমাণ ওইটা কিউ1, আর তার আগেরটা হলো কিউ0, তার মানে 4। তো 4 থেকে 2 বিয়োগ গেলে কত? 2। দেখো 2 পাইলাম। তো এখন দেখো আগে এখানে সবসময় নিচে কি থাকতো, ব্যবধান যখন 1, 2, 3, 4 থাকতো তখন ব্যবধান থাকতো সবসময় 1, আর 1-এর নিচে কিন্তু কোনো ভ্যালু নাই, অর্থাৎ 1 নিচে থাকা যেমন না থাকাও এরকম, অর্থাৎ উপরে মানটা সবসময় গ্রহণযোগ্য পাই। তো ঠিক তেমনিভাবে এখন এখানে দেখো যখন এরকম এই নিচের জায়গায় 1-এর বদলে 2, 3 এভাবে থাকে, তখন কিন্তু আর ওই আগের মতো জাস্ট উপরে মানটা তখন কিন্তু হবে না, তখন এটা কিন্তু ভাগ করতে হবে, কারণ এটারও একটা দাম আছে নিচের যে মানটা রয়েছে, অর্থাৎ 2 যদি আমরা 8 ভাগ দিই তাহলে আমাদের এখানে কত আসে? 4, অর্থাৎ 4 পাই কিন্তু। তো এখন মানটা কমলো না। অনেকে আবার কী করে, যখন এরকম মানে শিক্ষক একটু চালাকি করে দেয় যে ব্যবধানগুলো এই যে উৎপাদক পরিমাণগুলো প্রথমে 2, 4 আসে জাস্ট বিয়োগ করে দেয়, তখন কিন্তু আর বিয়োগ করা যাবে না, জাস্ট এটা মাথায় রাখিও কিন্তু। তবে এটা যদিও মানে দেয় না একবার পরীক্ষায়, আমি দেখি না এরকম দিতে, তবে তারপরেও তোমাকে শিখে রাখতে হবে, ব্যতিক্রম ধর্মী বলা যাবে না। যদি দেয় তাহলে তোমরা তখন এভাবে ক্যালকুলেশনটা করে সুন্দর করে দিয়ে দিবা, তাহলে উত্তরটা ঠিক হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো পর্বটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, অত মানে লম্বা করতে চাচ্ছি না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরও যদি এটা সমস্যা হয়ে থাকে যে আমি নির্ণয় করতে পারতেছি না, আমাকে কমেন্টে জানাও, আমাদের পেজে জানাও, আমাদের গ্রুপে জানাও, যেখানে হোক, যে মাধ্যমে হোক আমাদেরকে জানাও, আমরা তোমাদের চেষ্টা করব আরও সুন্দরভাবে এই বিষয়ে আলোচনা করার। তো এরপরে আমাদের আরেকটা বিষয় আছে এই যে উপযোগের ক্ষেত্রে, সেটা হলো প্রাথমিক উপযোগ। এটা অনেক বইয়ে থাকে, অনেক বইয়ে অনেকে লক্ষ্য করছে যে প্রাথমিক উপযোগ থাকে, তবে প্রাথমিক উপযোগ খুব একটা ইম্পর্টেন্ট, এটা জাস্ট এমনি ধারণা রাখো যে এটাকে ইনিশিয়াল ইউটিলিটি বলা হয়, অর্থাৎ কোনো দ্রব্যের একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তাকে প্রাথমিক উপযোগ বলা হয়। তাই মানে প্রথম একক ভোগ করে, মানে প্রথম এককে যে উপযোগটা, সেই উপযোগটাকে মূলত প্রাথমিক উপযোগ বলা হয়ে থাকে। যে প্রথম যে আমরা একটা উপযোগ পাইলাম, এই উপযোগটা মূলত প্রাথমিক উপযোগ বলা হয়ে থাকে। তো আজকের এই পর্বটা এখানেই মূলত শেষ করতেছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তীতে নতুন করে পড়বে। আরেকটা কথা এখানে বলে দিতে চাই যে তোমাদের আমি কোন টপিকের উপর ক্লাস প্রোভাইড করব, তোমাদের কোন টপিকে ক্লাস দরকার আমাকে জানাবা, আমি চেষ্টা করব পরবর্তীতে তোমাদের সেই টপিকের উপর ক্লাস নেওয়ার। তো সবাই তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।